আসসালামু আলাইকুম। হেনরিক ইবসেন, মনে হয় না এই নাম কেউ কখনো শুনেছে। তারপরও আমি ওনার জীবন কাহিনীটি পড়ে শোনাবো। শেক্সপিয়রের পর ইউরোপের নাট্যজগতে সবচেয়ে প্রভাব যিনি বিস্তার করেছিলেন তার নাম হেনরিক ইবসেন। নরওয়ের স্কিন শহরে তার জন্ম 20 মার্চ 1828 সালে। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। পারিবারিক সূত্রে তাদের মধ্যে ডান জার্মান স্কট জাতির সংমিশ্রণ ঘটেছিল। যখন ইবসেন নিতান্তই বালক, সেই সময় তার বাবা ব্যবসায় সর্বস্বান্ত হন। সুখের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। নিদারুণ আর্থিক অনটনের মধ্যেই শুরু হলো হেনরিক ইবসেনের শৈশব। ছেলেবেলা থেকেই সমাজের নির্মম বাস্তবতাকে জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। তার স্বপ্ন ছিল ডাক্তার হবার। নিদারুণ অভাবের জন্য প্রাথমিক স্কুলের গণ্ডিটুকু শেষ করতে পারলেন না। এই সময় তারা স্কিন শহর ত্যাগ করে এলেন ডেনস্টপে। 16 বছর বয়সে এক ওষুধের কারখানায় কাজ পেলেন। এখানকার পরিবেশ ছিল এক কিশোরের পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত। তবুও তার মধ্যে 6টি বছর তিনি এখানে অতিবাহিত করেন। এখানকার জীবনের তিক্ত অভিজ্ঞতা পরবর্তী জীবনে তার মানসিকতাকে গড়ে তুলতে খুবই সাহায্য করেছিল। এখানে কাজ করবার সময়ই তিনি দেখেছিলেন সমাজের অভিজাত শ্রেণীর কদর্য রূপ, দরিদ্র মানুষদের প্রতি তাদের কি নিদারুণ অবজ্ঞা আর ঘৃণা। এই ঘটনা থেকেই তার মনের মধ্যে জেগে উঠতে থাকে সমাজের প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা, এবং মাঝে মাঝেই তার আচরণের মধ্যে এই ক্ষোভের প্রকাশ ঘটত। ইতিমধ্যে কিছু অর্থ সঞ্চয় করে ওষুধ কারখানার চাকরি তিনি ছেড়ে দিলেন। অসলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশোনা আরম্ভ করলেন। 22 বছর বয়সে তিনি ভর্তি হলেন অসলো বিশ্ববিদ্যালয়ে। এক সংকীর্ণ পরিবেশ থেকে উঠে এলেন এক উন্মুক্ত জগতে। এখানে তিনি পুরোপুরি সাহিত্য চর্চায় মনোযোগী হয়ে ওঠেন। গ্রিকি নাট্যকারদের নাটক পড়ে তার মনের মধ্যে ধীরে ধীরে নাটক লেখার রচনা করেন ক্যাটালাইন। বন্ধু বান্ধবদের সহযোগিতায় তা প্রকাশিত হলো। এর অল্প দিনের মধ্যেই রচনা করলেন দ্য ভাইকিংস টম্ব। নাটকটি মঞ্চস্থ হলো, কিন্তু তা কয়েকদিনের বেশি চলল না। সাহিত্য সাধনে এত বেশি মনোযোগী হয়ে উঠলেন, বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অকৃতকার্য অর্থাৎ ফেল করলেন। বাধ্য হয়ে একটি পত্রিকায় কয়েক মাসের জন্য আবার সাংবাদিকতার চাকরি নিলেন। নাটকের প্রতি তার ছিল স্বভাবসিদ্ধ আকর্ষণ। সাংবাদিক হিসেবে কাজ করবার সময় নাট্যজগতের সাথে পরিচিত হয়ে ওঠেন। 1851 সালে ওলবুল নামে একজন বিখ্যাত বেহালাবাদক বার্গেন শহরে একটা রঙ্গমঞ্চ স্থাপন করলেন। তিনি ইবসেনকে এখানে মঞ্চসজ্জা, কবিতা রচনা করার জন্য নিযুক্ত করলেন। দীর্ঘ 5 বছর ইবসেন বার্গেন রঙ্গমঞ্চের সাথে যুক্ত ছিলেন। এই সময় শুধু যে তার রচিত কয়েকটি নাটক এখানে মঞ্চস্থ করতে পেরেছিলেন তাই নয়, ইউরোপের বিভিন্ন নাট্যকারদের নাটকের সাথেও পরিচিত হয়ে ওঠেন। তাছাড়া নাটক, দর্শক, রঙ্গমঞ্চ সম্বন্ধে বিস্তৃত ধারণা হয় তার। এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। এক বছর পর 1852 সালে ইবসেনকে দেশ বিদেশের নাট্যকলার সাথে পরিচিত হবার জন্য বার্গে থিয়েটারের তরফ থেকে একটি বৃত্তি মঞ্জুর করা হলো। ইবসেন প্রথমে গেলেন ডেনমার্কে, তারপর জার্মানিতে থাকার সময় তিনি লিখলেন মিডসামার ইভ নামে একটি নাটক। পরের বছর এই নাটকটি মঞ্চস্থ হলো। এই সময়ে আরও কয়েকটি নাটক লিখেছিলেন। এই সব নাটকগুলোর মধ্যে তার ধারাবাহিক উন্নতির চিহ্ন লক্ষ্য করা গেলেও প্রতিভার কোনো পরিচয় প্রকাশ পায়নি। তাছাড়া কোনো নাটকই মঞ্চে সফল হয়নি। বার্গেনের রঙ্গমঞ্চটি দর্শকের অভাবে বন্ধ হয়ে গেল। অন্য সকলের মতো ইবসেনকেও চাকরি হারাতে হলো। সংসারে তখন আর ইবসেন একা নন, সাথে সদ্য বিবাহিতা পত্নী সুশালা থোরসেন। সুশালার বাবা ছিলেন নরওয়ের একজন প্রেমপরিণয়। সুশালা সমস্ত জীবন ছিলেন ইবসেনের যোগ্য সঙ্গিনী। চাকরি হারিয়ে নিদারুণ অর্থকষ্টে পড়লেন ইবসেন। অভাব আর দারিদ্র্য দীর্ঘদিন পর্যন্ত ছিল তার নিত্যসঙ্গী। 1 বছর পর ক্রিস্টিয়ানা নরওয়েজিয়ান থিয়েটারের ম্যানেজারের চাকরি পেলেন। 35 বছর বয়স পর্যন্ত তিনি প্রায় 8টি নাটক লিখেছিলেন। এই নাটকগুলির মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু শিল্পকর্ম থাকলেও
কোনো মৌলিকত্ব পরিণত শিল্প সৃষ্টির প্রকাশ ছিল না এর মধ্যে। একটি নাটক লাভার্স কমেডি কিছু কিছু নাট্যপ্রেমীদের ভালো লাগলেও তার থেকে কোনো অর্থ উপার্জন করতে পারেননি ইবসেন। এর পরের নাটকে দ্য প্রিটেন্ডার্স প্রথম তার প্রতিভার চিহ্ন ফুটে উঠল। মাঝখানে কিছুদিন কাব্য নাটকের দিকে তিনি ঝুঁকে পড়েছিলেন। এই নাটকে পুনরায় গদ্য ভাষা ব্যবহার করতে আরম্ভ করলেন। ত্রয়োদশ শতাব্দীতে নরওয়ের গৃহযুদ্ধের কাহিনী অবলম্বন করে এই নাটক লেখা হয়েছিল। প্রকৃতপক্ষে 1877 সাল পর্যন্ত বলা যেতে পারে ইবসেনের নাট্য সাহিত্যের পরীক্ষা নিরীক্ষা পর্ব। 1877 থেকে 1890 এই সময়ে রচিত নাটকগুলোর মধ্যে ইবসেনের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে এবং এই সময়ে লেখা নাটকগুলি তাকে শেক্সপিয়ার, বার্নার্ড শ, পিরেন্ডেলর সাথে বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকারদের পাশে সমমর্যাদা প্রদান করেছিল। এই নাটক একদিকে যেমন তাকে বিশ্বখ্যাতি দিয়েছে, অন্যদিকে তেমনি সমসাময়িক সমাজকে চরম নিন্দিত করেছে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে সমাজের ছিল পুরুষের শাসন। নারীর অবস্থা ছিল শোচনীয়। সব কিছুতেই তাদের পুরুষের শাসন মেনে চলতে হতো। আদালতে নারীর কোনো অধিকার ছিল না। বিবাহের পর নারী সব কিছুর স্বামীর সম্পত্তি বলে অভিহিত হতো। স্বামীর ইচ্ছা অনিচ্ছাকেই মেনে চলত স্ত্রীরা। নারী জাতির এই শোচনীয় দশা ইবসেনকে বিচলিত করে তুলেছিল। তিনি বিশ্বাস করতেন নারীর আত্মমর্যাদার অধিকার, সমাজে তাদেরও পুরুষের মতোই মর্যাদা আছে। ইবসেনের মনে হয়েছে প্রয়োজনে নারীও মিথ্যার আশ্রয় নিতে পারে, কারণ ন্যায় অন্যায়, অসৎ অসতের বিচার করবার কোনো মাপকাঠি নেই। অবস্থার সাথে সত্য মিথ্যা পরিবর্তনশীল। তাই অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলবার জন্য বৃদ্ধ পিতাকে আর বিব্রত করতে চায়নি। হাতে নাতে পিতার সই জাল করে টাকা তুলেছিল। আইন একে অপরাধ বললেও ইবসেনের অধিক সমর্থন রয়েছে নোরার প্রতি, কারণ তার উদ্দেশ্য ছিল মহৎ। প্রয়োজনের সময়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ না করে কিছু করবার জন্য চেষ্টা করেছে। কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থায় হেলমারের কাছে এই ঘটনা মনে হয়েছে অপরাধ। নোরা তীব্র ভাষায় প্রতিবাদ করে এক প্রশ্ন করেছে, এক কন্যার কি অধিকার নেই এক মৃত পথযাত্রী পিতাকে রক্ষা করা? অথবা কোনো স্ত্রীর কি অধিকার নেই তার স্বামীর জীবন রক্ষা করা? নোরার এই কথার মধ্য দিয়ে নারীর অধিকার প্রথম ধ্বনিত হয়ে উঠেছে। কিন্তু হোলমারের কাছে নোরার একমাত্র পরিচয় সে স্ত্রী এবং মা। এর বাইরে স্বতন্ত্র কোনো অধিকার নেই। নোরা বুঝতে পারে স্বামীর চোখে সে একটি পুতুল মাত্র, তার কোনো স্বতন্ত্র সত্তা নেই। তাদের বিবাহিত সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধার উপর দাঁড়িয়ে নেই। তাই নোরার কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে, আমি বিশ্বাস করি আমিও একজন মানুষ, তোমরাই তো। তোমাদের মতো মত প্রকাশের স্বাধীনতা আমারও আছে, আমারও স্বাধীন সত্তা আছে, এবং যে কোনো মূল্যেই আমি সেই স্বতন্ত্র সত্তাকে রক্ষা করব। পুরুষ শাসিত সমাজে হোলমার নোরার এই মুক্তির আকাঙ্ক্ষাকে মেনে নিতে পারে না। সে বলে ওঠে, নোরার এই আচরণ সমাজের প্রচলিত নিয়ম বিরুদ্ধ। নোরা সমাজের নিয়মকেই ভাঙতে চায়। কিন্তু নোরা প্রতিবাদী সত্তা জানতে চায় না সমাজ তার আচরণকে সত্য। সে স্বামী সংসার ছেড়ে মুক্ত পৃথিবীর বুকে বেরিয়ে পড়ে, এক আশ্চর্য সুন্দর মুক্ত পৃথিবীর আশায়। শহরে স্নানাগারে প্রতিদিন অসংখ্য মানুষ স্নান করে, কিন্তু বাইরে থেকে দূষিত জল এসে স্নানাগারের জলকে স্বাস্থ্যের পক্ষে অযোগ্য করে তুলেছে। ডাক্তার স্টকম্যান চান এই স্নানাগার বন্ধ করে তাকে সংস্কার করা হোক। স্নানাগার বন্ধ হওয়ার অর্থই তা থেকে অর্থ উপার্জন বন্ধ হওয়া। তাই নগরের চেয়ারম্যান, মেয়র, পুলিশ প্রধান অর্থের অভাব দেখিয়ে সংস্কারের কাজ করতে অস্বীকার করেন। ডাক্তার জনস্বার্থের কথা বিবেচনা করে সমস্ত বিষয়টি জনগণের কাছে প্রকাশ করতে চাইলে কমিটির পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হলো। বলা হলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা প্রকাশ করার তার কোনো অধিকার নেই। কিন্তু ডাক্তারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তাকে চাকরি থেকে বিতাড়ন করা হলো। সংবাদপত্রের মালিকরা স্নানাগার কর্তৃপক্ষের সাথে যোগ দিল। ডক্টর স্টকম্যান একা, তার কন্যাকে স্কুল শিক্ষিকা পদ থেকে ছাঁটাই করা হলো। চারদিক প্রতিকূলতা। ডাক্তারকে বলা হলো সমাজের শত্রু, কিন্তু সত্যের সপক্ষে দাঁড়াতে ভীত হলেন না ডাক্তার। তিনি জানলেন তাকে একাই সংগ্রাম করতে হবে। দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ম্যান হু স্ট্যান্ডস মোস্ট অ্যালোন। এই নাটকের মধ্য দিয়ে ইবসেন দেখালেন মালিক পক্ষ নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো ন্যায় নীতিকেই মানে না। নিজের
কর্মচারীদের উপর নির্যাতন করতেও তাদের সামান্যতম বিবেকে বাধে না। এরই পাশাপাশি দেখালেন সংবাদপত্রগুলোর নির্লজ্জ ভণ্ডামি, অর্থের মিথ্যা অন্যায়ের সাথে আপোস করতে এতটুকু বাধে না। সমাজের এই শ্রেণী বৈষম্য, এই অন্যায় অবিচারের কাহিনী ফুটিয়ে তুলে প্রশ্ন রেখেছেন সমাজের প্রকৃত শত্রুকে। সত্যজিৎ রায় এই কাহিনী অবলম্বন করে তৈরি করেছিলেন তার একটি ছবি গণশত্রু। এই ছবি দেখে প্রখ্যাত ইংরেজ সাংবাদিক মন্তব্য করেছিলেন, ১০০ বছর পরেও ইবসেনের অ্যান এনিমি অব দ্য পিপল এর প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি। অ্যান এনিমি অব দ্য পিপলের স্টকম্যান যেন ইবসেনেরই প্রতিরূপ, যিনি ছিলেন আপোষহীন সংগ্রামী, যিনি বিশ্বাস করতেন সমাজে অন্যায়ের সাথে কোনো সমঝোতা নেই, প্রতিবাদ ও সত্যের পথে আদর্শ সমাজ গড়ে তোলা যায়। তার এই আদর্শের প্রতিফলন দেখতে পাই ডেনমার্কের সাথে রাশিয়া যুদ্ধের সময়। নরওয়ে প্রথম ডেনমার্কের সাথে যুক্ত ছিল। 1814 সালে ডেনমার্কের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে সুইডেনের সাথে যুক্ত হয়। রাশিয়া ডেনমার্ক আক্রমণ প্রতিহত করবার জন্য সচেষ্ট হয়ে ওঠেন। ইবসেন ডেনমার্কের সহায়তার জন্য নরওয়ে সুইডেনের কাছে আবেদন জানালেন, কিন্তু তার আবেদনে নরওয়ে সুইডেন কোনো সাড়াই দিল না। তারা নীরব দর্শক হয়ে রইল। স্বদেশবাসীর এই আচরণের বিরুদ্ধে তার ক্ষোভ ফেটে পড়েছিল ব্র্যান্ড নাটকটিতে। ব্যক্তিগতভাবে তিনি কোনদিন রাজনৈতিক আন্দোলন বা দলের সাথে যুক্ত হননি, কিন্তু মূল্যবোধ হারিয়ে ফেলা, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবনের বিরুদ্ধে তার কলঙ্কর ধার হয়ে উঠেছে। নির্মমভাবে তিনি ব্যক্তিগত জীবনের মিথ্যাচার, ভণ্ডামি, পারিবারিক জীবনে কলুষতা, মালিক শ্রেণীর হাতে শোষণ, লাঞ্ছনাকে লুটিয়ে তুলেছেন তার সাহিত্যের পাতায় পাতায়। এরই মধ্য দিয়ে তিনি নরওয়ের মানুষের চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন। ইবসেন জীবনের প্রথম পর্যায়ে ছিলেন রোমান্টিক, তারপর হলেন বাস্তববাদী। 1884 সালে নাটকে দেখা গেল পরিবর্তন। এই সময় লেখা নাটকগুলো প্রধানত প্রতীকধর্মী। দ্য ওয়াইল্ড ডাক, দ্য লেডি ফ্রম দ্য সি, এই নাটকগুলির মধ্যে লক্ষ্য করলে দেখা যেত সমসাময়িক জীবনের সমস্যা থেকে সরে গিয়ে সচেষ্ট হয়েছেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। তার হ্যাডাগাবলস একটি অসাধারণ নাটক। নোরার পরে হ্যাডা সবচেয়ে বিখ্যাত নারী চরিত্র। তাকে সমালোচকরা লেডি ম্যাকবেথের সাথে তুলনা করেছেন। আপাত দৃষ্টিতে হ্যাডা ঘৃণিত দুশ্চিত্র এক নারী, তবুও লেখক সেই পঙ্কের মধ্যে খুঁজে পেয়েছেন পদ্মকে। হ্যাডার সৌন্দর্যবোধ, তার সাহস লেখককে মুগ্ধ করেছে। তার মধ্যকার সব হীনতা, কর্মদর্জতা, প্রতারণার অন্তরালের জীবনের সব বাধাকে অতিক্রম করে মুক্তি পাওয়ার যে তীব্র কামনা, যে দুঃসাহসিক প্রচেষ্টা তার মধ্যে দেখা যায়, তার কোনো তুলনা হয় না। এখানেই তার মহত্ব। তবে এই সব নাটকগুলিতে তার ব্যক্তিগত শিল্পচিন্তা, বিশ্লেষণ এত প্রাধান্য পেয়েছে যে নাটকগুলির গতি, স্বতন্ত্রতা অনেক ক্ষেত্রেই ব্যাহত হয়েছে। এরপরে লেখেন দ্য মাস্টার বিল্ডার, হোয়েন উই ডেড আওয়ার ক্যাম্প। ইউরোপে যে নারী জাগরণের ঢেউ উঠেছিল, তারই জয়ধ্বনি শোনা যায় শেষে নাটকটিতে। ইবসেন তার জীবিতকালেই ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে সম্মান পেয়েছিলেন। 1880 থেকে 1920 এই দীর্ঘ 40 বছর ইউরোপের রঙ্গমঞ্চে ইবসেনের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে তার নাটক। ইউরোপের প্রথম তার নাটকের সার্থক মূল্যায়ন করেছিলেন বার্নার্ড শ। তিনি শুধু যে নাটকটির মধ্য দিয়ে সামাজিক আন্দোলন স্থাপন করেছেন তাই নয়, তিনি নাটকের আঙ্গিকের ক্ষেত্রেও নিয়ে এসেছিলেন নতুন যুগ। চিরাচরিত রীতিকে বর্জন করে নাটকের গঠনশৈলীকে সহজ সরল করেছেন। নাটকে তিনি রোমান্টিকতা বর্জন করে ন্যাচারালিজম বা বাস্তববাদের প্রবক্তা হয়ে ওঠেন। বিংশ শতাব্দীর নাট্যকারদের উপর তার প্রভাব ছিল সবচেয়ে বেশি। জীবিতকালে প্রচুর পুরস্কার পেয়েছিলেন ইবসেন, কিন্তু পুরস্কারের কোনো মোহ ছিল না ইবসেনের জীবনের শেষ পর্যায়ে এসে তার লেখালেখি বন্ধ হয়ে যায়। 1900 সালে অসুস্থ হয়ে পড়লেন, বিশেষ হাঁটাচলা করতে পারতেন না। ধীরে ধীরে তার স্মৃতি ভ্রংশ হতে থাকে। 1903 সালে একেবারেই পঙ্গু হয়ে যান। 1906 সালের 23শে মে বেলা 2:30টার সময় তার জীবন দীপশিখা চিরদিনের জন্য নিভে গেল। আমার কাছে ভালোই লাগলো ইবসেনের জীবন কাহিনী, এটাই বাস্তব গল্প। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।